আমি জর্জ আব্রাহাম বলছি। মিস অ্যাঞ্জেলা, তুমি এখন কোথায়? বলল মোবাইলে জর্জ আব্রাহাম। স্যার, আমি শ্যালন হার্সের হাসপাতালে, তার অফিসে। আমরা রক ক্রিক থেকে সোজা গিয়েছিলাম শ্যালন হার্সের ফ্ল্যাটে। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি হাসপাতালে, অ্যাঞ্জেলা বলল। কিন্তু মিস অ্যাঞ্জেলা, আমরা তোমাদের বাড়ির গেটে, তোমাদের বাড়িতে আমাদের ঢুকতে হবে। গেটে শুনলাম তুমি কিংবা তোমার বাবা কেউ বাড়িতে নেই, তাই তোমাকে টেলিফোন করলাম, বলল আব্রাহাম জনসন। বুঝেছি স্যার, কিন্তু ঘটনার সাথে বাবার সংশ্লিষ্টতা সম্পর্কে কি আপনারা নিশ্চিত হয়েছেন? জিজ্ঞাসা আলাইয়ার। হ্যাঁ, নিশ্চিত মিস অ্যাঞ্জেলা। রকরিকের যে জঙ্গলের ধার থেকে তুমি আহমাদ মুসাকে উদ্ধার করেছিলে, সেখান থেকে অল্প দূরে জঙ্গলের গভীরে মাটির তলায় ফর্ম এবং এইচ কিউব নামে সন্ত্রাসী সংগঠনের হেডকোয়ার্টার আমরা খুঁজে পেয়েছি। সেখানে যে ম্যাটেরিয়াল এবং দলিলপত্র পাওয়া গেছে, তাতে সংস্থার অফিসিয়াল প্রধান হিসেব তার নাম রয়েছে, বলল আব্রাহাম জনসন। ও গড! অ্যাঞ্জেলার কণ্ঠে ধ্বনিত হল, বেদনার্ত তার কণ্ঠ। একটু বিরতি, তারপরে ওপার থেকে কণ্ঠ ভেসে এলো অ্যাঞ্জেলার। স্যার, আমার আম্মা নোয়ান নাওমি এবং স্টাফ প্রধান মিস বারবারাকে বাসায় পাবেন। তারা আপনাদের নিশ্চয়ই সহযোগিতা করবে। আমরা আসছি। অনেক ধন্যবাদ অ্যাঞ্জেলা, তুমি এলে আমরা খুশি হব। তোমাদের মতো তরুণ প্রজন্মরাই দেশ ও জাতিকে বাঁচাবে। এসো মা, বলল জর্জ আব্রাহাম। ধন্যবাদ স্যার, আমি দুঃখিত, মর্মাহত, কিন্তু আমি খুশি ষড়যন্ত্রটা ধরা পড়াই। কি ষড়যন্ত্র অবশ্য জানি না আমি এখনও। স্যার, ম্যাডাম সারা জেফারসন কি আপনার সাথে আছে? বলল অ্যাঞ্জেলা, ভারী কণ্ঠ তার। না মা, সে এখন আমাদের সাথে নেই, বলল আব্রাহাম জনসন। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আমি আসছি, অ্যাঞ্জেলা বলল। জর্জ আব্রাহাম তার মোবাইলের কল অফ করে তার জ্যাকেটের পকেটে রাখতে রাখতে পাশে অপারেশন কমান্ডার এরিক এন্ডারসনকে বলল, বাড়ির চারদিকে চোখ রাখার ব্যবস্থা হয়েছে এরিক? জি স্যার, এরিক এন্ডারসন বলল। ধন্যবাদ। এবার তোমরা বাড়ির ভেতরে প্রবেশ করো। তথ্য পাওয়া যেতে পারে এমন সব কিছুকে লোকেট করো। আমি আসছি, বলল জর্জ আব্রাহাম জনসন। জার্মান টাইপে একটা বাউ করে এরিক এন্ডারসন তার লোকদের নিয়ে ভেতরে ঢুকে গেল। কয়েকটা কল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল জর্জ আব্রাহাম জনসন। কলগুলো শেষ করে জর্জ আব্রাহাম ভেতরে প্রবেশ করল। দেখল ভেতরের লিভিং রুমে এরিক এন্ডারসন তার জন্য অপেক্ষা করছে। জর্জ আব্রাহাম লিভিং রুমে প্রবেশ করতেই স্যালুট দিল এরিক, তার সাথে এফবিআইয়ের অন্যান্য লোকও। লিভিং রুমে বাড়ির কয়েকজনও দাঁড়িয়ে। মাত্র অভিজাত চেহারার একজন মহিলা বসেছিল মাঝের একটি সোফায়, তার চোখমুখ ভরা বিরক্তি। তার পেছনে বসেছিল আরেকজন মহিলা, ভারী এবং বুদ্ধিদীপ্ত চেহারার। ম্যাডাম, ইনি জর্জ আব্রাহাম জনসন, এফবিআই প্রধান। জর্জ আব্রাহামকে দেখিয়ে বলল এরিক এন্ডারসন ম্যাডাম সিমন আলেকজান্ডারকে। উঠে দাঁড়াল ম্যাডাম সিমন আলেকজান্ডার। গুড ইভিনিং মিস্টার জর্জ আব্রাহাম, বলল ম্যাডাম সিমন। স্যার, ইনি মিসেস নোয়ান নাওমি, ম্যাডাম সিমন আলেকজান্ডার। ম্যাডাম সিমন দেখিয়ে বলল এরিক এন্ডারসন জর্জ আব্রাহাম জনসনকে লক্ষ্য করে। একটা ছোট্ট বাউ করে হ্যান্ডশেক করে জবাব দিয়ে জর্জ আব্রাহাম বলল, সরি মিসেস আলেকজান্ডার, আপনাদের কষ্ট দিতে হচ্ছে বলে আমরা সত্যিই দুঃখিত। ওকে মিস্টার জর্জ আব্রাহাম, আপনার যেটা দায়িত্ব সেটা তো করবেনই, কিন্তু আমি বুঝতে পারছি না এসব কি ঘটছে। আমার স্বামী মিস্টার সিমন আলেকজান্ডার মাত্র কয়েক মিনিট আগে প্লেন থেকে জানালেন তিনি আর্জেন্টিনা যাচ্ছেন। তারপরেই আপনারা আসলেন তার খোঁজে এবং বাড়ি সার্চ করতে। কেন এসব? বলল নোয়ান নাওমি, সিমন আলেকজান্ডারের স্ত্রী। নোয়ান নাওমি যখন কথাগুলো বলছিল, তখন নীরবে এসে আলাইয়া অ্যাঞ্জেলা সোফায় তার মায়ের পাশে বসেছিল। তার মুখ ভারী। মায়ের কথা যখন শেষ হল, তখন দেখা গেল তার চোখের দুই কোণ অশ্রুতে ভরে গেছে। তার মা না জানলেও সে তো কিছু জানে, কেন তার প্রিয় বাবা আর্জেন্টিনা পালালেন। মিসেস আলেকজান্ডার, আমাদের মনে হচ্ছে একটা বিপজ্জনক সন্ত্রাসী চক্রের সাথে মিস্টার সিমন আলেকজান্ডার জড়িয়ে পড়েছেন। আমরা তার সম্পর্কে আরও তথ্যানুসন্ধানের জন্যে এখানে এসেছি, বলল জর্জ আব্রাহাম জনসন। আপনাদের ভুল হচ্ছে না তো? আপনারা কি নিশ্চিত
সেই চক্রটি কারা, নাম কি সেই চক্রের? নাওমি বলল, নিশ্চিত না হয়ে আমরা আসিনি মিসেস আলেকজান্ডার। নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে চাচ্ছি না, তবে রকক্রিকের গভীর জঙ্গল অংশে ওদের হেডকোয়ার্টার আমরা খুঁজে পেয়েছি। সেখানে পাওয়া দলিলপত্রে সংগঠনটির অফিসিয়াল প্রধান হিসেবে মিস্টার সিমন আলেকজান্ডারের নামও পাওয়া গেছে। মিস্টার সিমন এটা জানতে পেরেছেন, তাই গ্রেফতার এড়িয়ে তিনি তড়িঘড়ি করে আর্জেন্টিনা চলে গেছেন, বলল জর্জ আব্রাহাম। তার অপরাধটা কি ধরনের মিস্টার জর্জ আব্রাহাম? বিপজ্জনক দলটারি বা এজেন্টটা কি, যার সাথে সিমন জড়িত? জিজ্ঞাসা নাওমির। সব কথা আমরা এক্ষুনি প্রকাশ করতে পারছি না, বিশেষ কারণে। তবে এটুকু জেনে রাখুন মিসেস আলেকজান্ডার, রাষ্ট্রের প্যারালাল একটা শক্তি গড়ে তোলা হচ্ছিল। রাষ্ট্রের প্যারালাল শক্তি? প্রায় একসঙ্গেই বলে উঠল নাওমি এবং আলাইয়া অ্যাঞ্জেলা, তাদের চোখে মুখে অপার বিস্ময়। উদ্দেশ্য কি স্যার? অ্যাঞ্জেলা বলল, তার ভ্রু কুঞ্চিত। সে যেন বিশ্বাস করতেই পারছে না তার বাবা এমন ভয়াবহ কাজের সাথে জড়িত। কিন্তু তার বাবা চলে গেলেন কেন? তিনি কি এর মাধ্যমে প্রমাণ করে গেলেন যে এদের অভিযোগ সত্য? বুকটা খচখচ করে উঠল তার। আরও অনুসন্ধানের পর বলা যাবে অ্যাঞ্জেলা। একটু থেমে আবার বলে উঠল, আমাদের এ অনুসন্ধান কাজে আপনাদের সহযোগিতা চাই আমরা। বলুন মিস্টার জর্জ। অ্যাঞ্জেলার মা নাওমি বলল, পরীক্ষার জন্য কিছু জিনিস আমরা নিয়ে যেতে চাই, বলল জর্জ আব্রাহাম জনসন। কি জিনিস? জিজ্ঞাসা নাওমির। জর্জ আব্রাহাম জনসন তাকালো এরিক অ্যান্ডারসনের দিকে, বলল, এরিক, তোমার লিস্ট কমপ্লিট? জি স্যার, এরিক অ্যান্ডারসন বলল। 2টা কপিও রেডি, বলল জর্জ আব্রাহাম। জি স্যার, এরিক অ্যান্ডারসনের জবাব। ম্যাডামকে পড়ে শোনাও, বলল আব্রাহাম জনসন। জর্জ আব্রাহাম এবং নাওমির সামনের সেন্টার টেবিল কয়েকটা জিনিস রেখে এরিক অ্যান্ডারসন, প্লিজ ম্যাডাম, আমরা 4 ধরনের 6টা জিনিস নিয়ে যাচ্ছি। 1, মিস্টার সিমন আলেকজান্ডারের পার্সোনাল কম্পিউটার ডিস্ক। 2, সেভার ডিস্ক এবং কনফিডেন্সিয়াল পার্সোনাল হার্ড ফাইল 3টা এবং সিসিটিভির মনিটর ডিস্কের একটা কপি। আরেকটা জিনিস আমরা চাই, কিন্তু সেটা আমরা এখনও পাইনি, এরিক অ্যান্ডারসন বলল। কি সেই জিনিসটা? জিজ্ঞাসা নাওমির। কম্পিউটারের একটা লগে এবং হার্ড ফাইলের একটা রেফারেন্স মিস্টার সিমন আলেকজান্ডারের পার্সোনাল ডায়েরির কথা আছে, কিন্তু সেটা আমরা খুঁজে পাইনি, এরিক অ্যান্ডারসন বলল। প্রায় সঙ্গে সঙ্গে নাওমি বলল, ওটা উনি সাথেও তো নিতে পারেন। ধন্যবাদ ম্যাডাম, বলে এরিক অ্যান্ডারসন সিজার লিস্টের 2টা কাগজ নাওমির দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, একটিতে আমাদের দস্তখত আছে, ওটা আপনি রাখুন, অন্যটায় আপনি দস্তখত করে আমাকে দিন প্লিজ। কাগজের শেড 2টি হাতে নিয়ে নাওমি সেন্টার টেবিলের জিনিসগুলোর সাথে মিলিয়ে নিল এবং কনফিডেন্সিয়াল হার্ড ফাইল 3টির সিরিয়ালগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিল। তারপর দস্তখত করে কাগজটা এরিক অ্যান্ডারসনকে দিয়ে দিল। ধন্যবাদ ম্যাডাম, বলে কাগজটা হাতে নিল সে। ধন্যবাদ মিসেস সিমন আলেকজান্ডার। ধন্যবাদ অ্যাঞ্জেলা, আপনাদের অনেক কষ্ট দিলাম, আমরা এবার উঠছি, বলে জর্জ আব্রাহাম উঠে দাঁড়াল। স্যার, আমি আসছি, আমি আপনাদের এগিয়ে দেব, বলে অ্যাঞ্জেলা ভেতর বাড়ির দিকে হাঁটা শুরু করল। 5 মিনিট পর সে ফিরে এলো। মা, ওদের এগিয়ে দিয়ে আসছি আমি, বলে অ্যাঞ্জেলা দ্রুত বেরিয়ে গেল। গাড়ি বারান্দায় জর্জ আব্রাহাম অপেক্ষা করছিল অ্যাঞ্জেলার। অ্যাঞ্জেলা পৌঁছালো গাড়ি বারান্দায়, এগিয়ে গেল জর্জ আব্রাহামের কাছে। অ্যাঞ্জেলা, তুমি নিশ্চয়ই কিছু বলবে। এখানে বলবে নাকি গাড়িতে উঠবে, বলল জর্জ আব্রাহাম। অ্যাঞ্জেলার মুখ তখন গম্ভীর, বৃষ্টিপূর্ব মেঘের মতো অনেকটাই। বলল, আপনার ফেভার পেলে গেটের বাইরে পর্যন্ত আপনার গাড়িতে আমি যেতে চাই। ওয়েলকাম, এসো মা, বলে জর্জ আব্রাহাম গাড়ির দরজা খুলে অ্যাঞ্জেলাকে বসিয়ে নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি স্টার্ট নিল। আগে জর্জ আব্রাহামের গাড়ি চলল, পেছনে এরিক অ্যান্ডারসনের গাড়ি। বলো মা, কি বলবে? তুমি খুব ভেঙে পড়েছ বলে মনে হচ্ছে, বলল জর্জ আব্রাহাম জনসন। স্যার, আমার মা সত্যি কথা বলেননি, বাবার পার্সোনালসে ডায়েরিটা বাড়িতেই রয়েছে, বলল অ্যাঞ্জেলা। ভাঙা ভাঙা ভারী কণ্ঠ তার, যেন বুক থেকে কথাগুলো অনেক কষ্ট নিয়ে বেরোচ্ছে। জর্জ আব্রাহাম তাকালো অ্যাঞ্জেলার দিকে। অ্যাঞ্জেলার মুখ নিচু। জর্জ আব্রাহামের মুখ গম্ভীর হয়ে উঠেছে। অ্যাঞ্জেলার বুকের কষ্টটা সে অনুভব করতে পারছে। বলল, মা, ডায়েরিটা তুমি নিয়ে এসেছ? অ্যাঞ্জেলা মুখ না তুলেই মাথা নেড়ে জানালো সে ডায়েরিটা নিয়ে এসেছে। কয়েক মুহূর্ত পরে মাথা তুলল অ্যাঞ্জেলা।
তার মুখ ধুয়ে যাচ্ছে অশ্রুতে। সে শার্টের নিচ থেকে ডায়েরিটা বের করে তুলে ধরল জর্জ আব্রাহামের দিকে। বলল, ডায়েরিতে কি আছে আমি জানি না স্যার। বাবার বিনা অনুমতিতে বাবার প্রাইভেট কোনো কিছু আমি কোনোদিন হাত দেই না। বাবার প্রাইভেট বিষয় আমার কাছে বাবার মতোই সম্মানের। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সে। জর্জ আব্রাহাম অ্যাঞ্জেলার মাথায় হাত রেখে বলল, তোমার কষ্ট আমি বুঝতে পারছি মা। যে মেয়ে তার পিতার প্রাইভেট বিষয়কে অত্যন্ত পবিত্র জ্ঞানে সম্মান করে, সে মেয়ে পিতার অতি গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল ডায়েরি তার বিরুদ্ধ পক্ষের হাতে তুলে দিতে পারে কেমন করে? তুমি ইচ্ছে করলে মা ডায়েরিটা ফেরতও নিতে পারো। তোমার পিতা সম্পর্কে আমাদের অভিযোগ আছে, কিন্তু একজন মেয়েকে তার বাবার কাছে ছোট করতে চায় না আমরা। সরি স্যার, পিতা আমার কাছে অনেক বড়, কিন্তু দেশ ও জনগণের বিরুদ্ধে যদি তার অবস্থান হয়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থ আমার কাছে তার চেয়ে আরও বেশি বড়। স্থির সিদ্ধান্ত নিয়ে আমি বাবার ডায়েরিতে হাত দিয়েছি, অ্যাঞ্জেলা বলল। কিন্তু তারপরও তুমি কষ্ট পাচ্ছ মা, বলল জর্জ আব্রাহাম। কষ্ট পাচ্ছি, কাঁদছিও স্যার, আরও হয়তো কাঁদব। এই কান্না এক পিতার জন্য এক কন্যার কান্না, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি সিমন আলেকজান্ডারের বিরুদ্ধে, অ্যাঞ্জেলা বলল। তার কণ্ঠ তখন কান্নায় রুদ্ধ হয়ে এসেছিল। ধন্যবাদ মা, গর্বে আমার বুক ভরে যাচ্ছে তোমাদের মতো নতুন প্রজন্মের জন্যে। তোমরা পারবে মা, ফাউন্ডার ফাদার্সদের স্বপ্নের আমেরিকাকে তাদের চাওয়ার মতো করে গড়ে তুলতে। গড ব্লেস ইউ অল। ধন্যবাদ স্যার, আমি আসি, অ্যাঞ্জেলা বলল। অনেক ধন্যবাদ মা। এসো, কি ঘটেছে তোমাকে সব জানানো হবে, বলল জর্জ আব্রাহাম জনসন। গুড মর্নিং স্যার, বলে গাড়ি থেকে নেমে গেল অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা এগোলো তার বাড়ির গেটের দিকে। স্টার্ট নিল জর্জ আব্রাহাম জনসনের গাড়ি। জর্জ আব্রাহাম জনসন তার সহকারীদের নিয়ে সিমন আলেকজান্ডারের বাড়ি থেকে কম্পিউটার ডিস্কগুলো এবং সিসিটিভির মনিটর ডিস্কগুলো পরীক্ষা শেষ করেছে। কনফিডেন্সিয়াল পার্সোনাল ফাইল 3টি নিজেই দেখছে। সিমন আলেকজান্ডারের বাড়ি থেকে আসার সময় গাড়িতে বসে সিমনের ডায়েরির উপর চোখ বুলিয়ে নিয়েছে জর্জ আব্রাহাম জনসন। ডায়েরির অর্ধেক পর্যন্ত লেখা, কিন্তু কিছু লেখা দেখে বিস্মিত হয়েছে সে। ডায়েরিতে কয়েকটা হিব্রু ভাষার লেখাও আছে। গল্পগুলোর মধ্যে রয়েছে প্রেমের গল্প, বিজ্ঞানের গল্পকথা, রয়েছে পর্যটকদের অভিযানের গল্প। কিছুটা পড়েছেও জর্জ আব্রাহাম। সবচেয়ে বিস্ময়ের যে ব্যাপারটা লক্ষ্য করেছে সেটা হলো ডায়েরির প্রতিটি পাতায় কিছু শব্দকে মার্কার দিয়ে কালার করা। বিষয়টা বিস্ময়কর ঠেকেছে জর্জ আব্রাহামের কাছে। রাতে শুতে গিয়ে ডায়েরির ওই বিষয়টা নিয়ে ভেবেছে। শেষে হঠাৎ করে একটা সমাধান খুঁজে পেয়ে দারুণ খুশি হয়েছে সে। জর্জ আব্রাহাম জনসনের দুচোখ ঘুমে জড়িয়ে এসেছে মাত্র। তখন বেডসাইডের ছোট্ট টেবিলে লাল টেলিফোনটা বেজে উঠল। চোখ খুলে একবার তাকালো টেলিফোনটার দিকে, তারপর লাফ দিয়ে উঠে বসে টেলিফোনের রিসিভার তুলে নিল সে। প্রেসিডেন্টের টেলিফোনের সাথে সরাসরি যোগাযোগ এই লাল টেলিফোনের। ইয়েস এক্সেলেন্সি, আমি জর্জ আব্রাহাম। টেলিফোন রিসিভার তুলে নিয়ে বলল জর্জ আব্রাহাম জনসন। মিস্টার জর্জ, আমি ঘণ্টাখানেক আগে সফর থেকে ফিরেছি। এসে আপনার রিপোর্ট পেয়েছি। রিপোর্ট আমি কয়েকবার পড়েছি। রিপোর্টের সব বিষয় স্পষ্ট নয়, কিন্তু বিপজ্জনক কিছু তথ্য রয়েছে। আমি এই মুহূর্তে এ নিয়ে আলোচনা করতে চাই। বুঝতে চাই আমি সব কিছু। প্লিজ আপনি আধা ঘন্টার মধ্যে আসুন। সবাইকে আমি বলছি, বলল মার্কিন প্রেসিডেন্ট। ধন্যবাদ এক্সেলেন্সি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি আসছি এক্সেলেন্সি, জর্জ আব্রাহাম বলল। ধন্যবাদ জর্জ আব্রাহাম, আসুন। ওকে, বলল প্রেসিডেন্ট। জর্জ আব্রাহাম টেলিফোন রিসিভার ক্যাডলে রেখে দ্রুত বেরিয়ে এলো বেড থেকে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে জনসন সিমন আলেকজান্ডারের ডায়েরিটা নিয়ে স্টাডিতে গিয়ে বসল। হাতঘড়ির দিকে একবার তাকিয়ে মনোযোগে সবটা নিবিষ্ট করল ডায়েরির মধ্যে। প্রেসিডেন্টের সাথে বৈঠকের আগে ডায়েরির সবটা বিষয় তার কাছে পরিষ্কার হতে হবে। বৈঠক বসেছে প্রেসিডেন্ট ভবনের সিচুয়েশন রুমে। বিশাল হাফ রাউন্ড টেবিলের রাউন্ড অংশে বসেছে 6 জন। বসেছে প্রেসিডেন্টের নিরাপত্তা কমিটির 6 জন সদস্যই। বাম দিকের প্রান্তে বসেছে প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা রন রবার্টসন। তারপর বসেছে সিআইএ প্রধান মাইকেল মরিসন, সশস্ত্র বাহিনী প্রধান লিঙ্কন লিভিংস্টেন এবং সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান স্যার উড, এবং একদম ডান প্রান্তে এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন। টেবিলের অন্য প্রান্তে প্রেসিডেন্সিয়াল চেয়ার। প্রেসিডেন্টের চেয়ারটা খালি। ঠিক রাত 12টা বাজতে এখন 1 মিনিট বাকি।
ঠিক 12টায় সিচুয়েশন রুমের প্রেসিডেন্সিয়াল দরজাটা খুলে গেল। প্রেসিডেন্ট প্রবেশ করলেন রুমে। সবাই উঠে দাঁড়িয়ে প্রেসিডেন্টকে স্বাগত জানালো। সবার সাথে হ্যান্ডশেক করে তিনি চেয়ারে বসলেন। বসে বললেন, ওয়েলকাম অল জেন্টলম্যান। দুঃখিত মধ্যরাতে সবাইকে কষ্ট দিয়েছি বলে। সবাই তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে। উপস্থিতদের মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ এবং সম্মানিত। ইয়োর এক্সেলেন্সি প্রেসিডেন্ট, মধ্যরাতের এই আহ্বানে আমরা আনন্দ এবং গৌরব বোধ করছি। দেশের বিষয়ে আলোচনায় আপনার সাথে শরীক হবার সুযোগ দেয়াই আমরা কৃতজ্ঞতাও জানাচ্ছি। জর্জ আব্রাহাম জনসন বলল, ধন্যবাদ জর্জ, গড ব্লেস ইউ অল। কথা শেষে একটু থেমে আবার বলে উঠল প্রেসিডেন্ট, আমি সবাইকে সংক্ষিপ্ত ব্রিফ পাঠিয়েছি, অতএব সমস্যার পরিচয় সবাই জেনেছেন। তবু আমি ডক্টর রন রবার্টসনকে সংক্ষেপে বিষয়টা আবারও তুলে ধরতে বলছি। প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা অন্য সবাইকে সম্বোধন করে বলতে শুরু করল, মিস্টার আহমদ মুসাকে যারা কিডন্যাপ করেছিল তাদের হেডকোয়ার্টার আমাদের কবজায় এসেছে। সেখানে প্রাপ্ত দলিল দস্তাবেজ থেকে মারাত্মক কিছু তথ্য পাওয়া গেছে। আহমদ মুসাকে কিডন্যাপকারী মূল সংগঠন আর্মি অব ম্যানস ফিউচার ফর্ম এর সামরিক শাখা H3 বা H3 অর্থাৎ হ্যান্ড অব দ্য হাই হ্যান্ডস এর দলিল দস্তাবেজ থেকে প্রমাণ পাওয়া গেছে এটা অস্ত্র গবেষণার একটা প্রতিষ্ঠান। তারা বিপজ্জনক দুই ধরনের অস্ত্র বানিয়েছে বা বানাচ্ছে। তার একটা হলো ম্যাগনেটিক ফায়ার ওয়েভ MFW, অন্যটি ম্যাগনেটিক ডেথ ওয়েভ MDW। প্রথম অস্ত্রটি কি তা আমরা জানলেও এই অস্ত্র আমাদের কাছে নেই। এই অস্ত্র সাইলোতে প্রোটেক্টেড অবস্থাতেও পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র সহ সব ধরনের অস্ত্র ধ্বংস করতে পারে এই অস্ত্র। দ্বিতীয় ধরনের অস্ত্র MDW আমাদের কাছে, অত্যন্ত গোপনে এবং অত্যন্ত ফলপ্রসূ এই অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে টার্গেটের অধীন সব ধরনের অস্ত্র, ইলেকট্রনিক এবং মেটালিক সব স্থাপনা নীরবে লোকচক্ষুর অন্তরালে সম্পূর্ণ অকেজো করে দিয়ে টার্গেটের দেশগুলোকে হাতের মুঠোয় আনা যায়। এ গোপন অস্ত্র দুনিয়ায় আর কারো কাছে নেই, কিন্তু প্রাপ্ত প্রমাণ মতে ফর্ম H3 সংস্থা এই অস্ত্র তৈরি করেছে বা করছে। এই দুই ভয়াবহ অস্ত্রই আমাদের উদ্বেগের বিষয়। এ অস্ত্র কেন, এর নির্মাতাদের উদ্দেশ্যটা কি, এখন করণীয় কি, এই প্রশ্নগুলোর তড়িৎ সমাধান আমাদের প্রয়োজন। থামল প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা রন রবার্টসন। প্রেসিডেন্ট বলল, ধন্যবাদ রন রবার্টসন। বলে প্রেসিডেন্ট তাকালো অন্য সবার দিকে, বলল, মিস্টার রবার্ট যে 3টি জিজ্ঞাসা তুলে ধরেছেন তার বাইরে আরও কিছু প্রশ্ন আছে। ষড়যন্ত্রকারীদের প্রকৃত পরিচয় কি? তাদের প্রকৃত পরিচয় পেলে তাদের উদ্দেশ্যও সুস্পষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, এই অস্ত্র নির্মাতারা আহমদ মুসাকে কিডন্যাপ করেছিল কেন? আর শেষ জিজ্ঞাসাটা আমাদের সামনে বড় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো আমরা তাৎক্ষণিক কোনো বিপদের সম্মুখীন কিনা। একটু থামল প্রেসিডেন্ট, তারপর জর্জ আব্রাহাম জনসনের দিকে চেয়ে বলল, গোটা বিষয়ে প্রত্যক্ষভাবে ডিল করছেন মিস্টার জর্জ আব্রাহাম, তিনিই প্রথম প্রশ্নগুলোর উপর আলোচনা করুন, আমরা চাই। সবাই তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে। জর্জ আব্রাহাম সোজা হয়ে বসল, বলল, ইয়োর এক্সেলেন্সি মিস্টার প্রেসিডেন্ট, অস্ত্র দুটির পরিচয় সম্পর্কে মিস্টার রন যা বলেছেন সংক্ষেপে তার চেয়ে বেশি বলার কিছু নেই। প্রশ্ন দাঁড়ায়, অস্ত্রগুলো কি তৈরি হয়েছে না তৈরি হচ্ছে? এ বিষয়ে সত্যিকার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আহমদ মুসা গাড়ি নিয়ে নদীতে জাম্প করার আগে অ্যাঞ্জেলাকে যা বলেছিল তা থেকে আমার মনে হয় অস্ত্রগুলো তৈরি হয়ে গেছে। জর্জ আব্রাহামের কথার মাঝখানে প্রেসিডেন্ট বলল, সরি মিস্টার জর্জ, আহমদ মুসা মিস অ্যাঞ্জেলাকে কি বলেছিলেন? আহমদ মুসা বলেছিলেন, আমার ধরা পড়া চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি বিষয়ে গুরুতর একটা তথ্য আছে আমার কাছে। জর্জ আব্রাহামের কথা শুনে প্রেসিডেন্ট সহ অন্যান্য সবার চোখে মুখে উদ্বেগের কালো ছায়া নেমে এলো। বলল, উদ্বিগ্ন প্রেসিডেন্ট, ধন্যবাদ জর্জ আব্রাহাম, আপনি ঠিকই বলেছেন। আহমদ মুসার এই কথার অর্থ অস্ত্র নির্মিত হওয়ার কথাই বোঝায়, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আর কোনো গুরুতর তথ্য আহমদ মুসার কাছে আছে কি না। তার মতো শান্ত ঠান্ডা মনের মানুষের উদ্বেগ দেখে আমার এরকমটাই মনে হচ্ছে। মিস্টার প্রেসিডেন্ট, আমার মনও এটাই বলছে।
জর্জ আব্রাহাম জনসন বলল, ঠিক আছে, ধরে নেওয়া হলো অস্ত্র দুটোই প্রস্তুত হয়েছে, একদম রেডি, কিন্তু উদ্দেশ্য কি তাদের? মিস্টার প্রেসিডেন্ট, এই প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। ওরা ওদের হেডকোয়ার্টার ত্যাগ করার আগে সব ডকুমেন্টস ধ্বংস করার চেষ্টা করেছে। ধ্বংসস্তূপ থেকে আমরা কিছু কিছু তথ্য উদ্ধার করেছি। কিছু ডকুমেন্ট পেয়েছি আমরা সিমন আলেকজান্ডারের বাড়ি থেকে। সেগুলোর অধিকাংশ অজ্ঞাত কোনো প্রজেক্ট, বড় বড় খরচের হিসাব। আর তার গোপন ডায়েরিতে পেয়েছি ফর্ম এর উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা। ফর্ম হবে ভবিষ্যৎ মানব জাতির সেভিয়ার, বিশ্বশান্তির রক্ষক, এক বিশ্বরাষ্ট্রের জনক, লর্ড জিহোবার প্রতিশ্রুতির বাস্তবায়ক। এসব থেকে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যের কিছু পরিচয় পাওয়া যায়, কিন্তু অস্ত্রের উদ্দেশ্য পরিষ্কার হয় না, জর্জ আব্রাহাম জনসন বলল। ঠিক মিস্টার জর্জ, সিমন আলেকজান্ডারের ডায়েরি থেকে ষড়যন্ত্রকারীদের পরিচয় অনেকখানি জানা গেল, তাদের উদ্দেশ্যও জানা গেল, কিন্তু আমেরিকার মাটিতে এইসব ভয়াবহ অস্ত্রের প্রয়োজন এবং আয়োজন কেন তা বোঝা যাচ্ছে না। তাহলে করণীয় আমরা কিভাবে ঠিক করব? বলল প্রেসিডেন্ট, কণ্ঠে তার কিছুটা হতাশা। এক্সিলেন্সি, অস্ত্র তৈরি হয় ব্যবহারের জন্যে এবং কোনো পক্ষকে টার্গেট করে। অতএব ফর্মের টার্গেট কেউ আছে, সেটাকে। এ প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমেরিকার মাটিতে অস্ত্র তৈরি হয়েছে, সুতরাং আমেরিকাই টার্গেট, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু একটা বড় প্রশ্ন আছে এক্সিলেন্সি, অস্ত্রগুলো যে আমেরিকার তৈরি হয়েছে বা আমেরিকায় জমা করা হয়েছে এর কোনো প্রমাণ আমাদের হাতে নেই। যে হেডকোয়ার্টার আমাদের হাতে এসেছে সেখানে অস্ত্র গবেষণার কোনো আলামত আমরা পাইনি। অস্ত্র কোথায় তৈরি হয়েছে, কোথায় জমা করা হচ্ছে, সেটাও অনুসন্ধানের মধ্যে থাকবে। সব মিলিয়ে এ বিষয়গুলো আরও অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা বা করণীয় ঠিক করা সম্ভব নয়। একটাই আমি করণীয় হিসেবে সাজেস্ট করব, সেটা হলো ওই দুই অস্ত্র থেকে আমাদের আত্মরক্ষার প্রস্তুতি নিয়ে অবিলম্বে কাজ করা দরকার, জর্জ আব্রাহাম জনসন বলল। গম্ভীর হলেন প্রেসিডেন্ট। কপালে তার হতাশার যে বলিরেখা দেখা যাচ্ছিল তা আরও গভীর হল। বলল প্রেসিডেন্ট সিআইএ প্রধানকে লক্ষ্য করে, বলুন অ্যাডমিরাল মরিসন। এক্সিলেন্সি, আমি মিস্টার জর্জ আব্রাহামের সাথে একমত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, অস্ত্রগুলো কার জন্যে, উদ্দেশ্য কি, তার কোনো নিশ্চিত জবাব আমাদের কাছে নেই। আহমাদ মুসাকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। তার কাছে মারাত্মক তথ্য রয়েছে, যার কারণে তিনি বলেছিলেন যে কোনো মূল্যে তারা আমাকে ধরবে, যে কোনো অবস্থায় আমাকে মুক্ত থাকতে হবে। তার মুক্ত থাকার বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটির প্রশ্নটিকে। আমার ধারণা এক্সিলেন্সির তথ্য তার কাছে আছে, বলল সিআইএ প্রধান। প্রেসিডেন্ট তাকালো জর্জ আব্রাহাম জনসনের দিকে, বলল মিস্টার জর্জ আব্রাহাম, আহমাদ মুসার ব্যাপারে আপনার সর্বশেষ কি ভাবছেন? নদীর প্রায় সবটাই আপনার স্ক্যান করেছেন। কোথাও যেতে পারে, তার কি হতে পারে, সম্ভাবনাটা কি, আপনারা কি ভেবেছেন? সবশেষ বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এক্সিলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট, নদীতে স্ক্যান অনুসন্ধান ছাড়াও আমরা রক ক্রিক নদী এবং পটোম্যাক নদীর মধ্যে যেসব টিউব সাবমেরিন আসা যাওয়া করেছে তার সবগুলোই চেক করেছি। তারাও এ ব্যাপারে কিছুই বলতে পারেনি। আমাদের সন্দেহ আনশিডিউলড কিংবা অপরিচিত টিউব সাবমেরিনও চলাচল করে থাকতে পারে। সেরকম কোনো টিউব সাবমেরিন তাকে তুলে নিয়ে যেতে পারে। এ সন্দেহ আহমাদ মুসার অনুসন্ধানকে আরও জটিল করে তুলেছে, জর্জ আব্রাহাম বলল। জর্জ আব্রাহাম থামতেই সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান জেনারেল সেরুড বলল, এক্সকিউজ মি এক্সেলেন্সি, প্রেসিডেন্ট, আমি আহমাদ মুসাকে যতদূর জানি তিনি আবার শত্রুর হাতে গিয়ে পড়ে থাকবেন না। ঈশ্বর করুন তিনি যেখানে যেভাবে থাকুন না কেন দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আমি জেনারেল সেরুডের সাথে একমত মিস্টার প্রেসিডেন্ট। যে কোনো অবস্থায় তার উপর নির্ভর করা যায়। কারো উপর বিপদকে নিজের বিপদ বলে তিনি মনে করেন। ঈশ্বর তাকে সাহায্য করুন, বলল জর্জ আব্রাহাম। তার কথাগুলো আবেগে ভারী। আহমাদ মুসাকে তো আমিও জানি, নিঃস্বার্থ এক বন্ধু তিনি আমাদের। পরার্থে জীবন যাদের, তিনি তেমনই একজন মানুষ। তার উপর নির্ভর করতে পারি আমরা, কিন্তু সে নির্ভরতার মধ্যে একটা অনিশ্চয়তা আছে। অথচ আমরা জরুরি অবস্থায় পতিত, বলল প্রেসিডেন্ট। এক্সিলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট,
এই অনিশ্চয়তার বিষয়টার কথা আমাদের এই মুহূর্তে ভাবা প্রয়োজন। সেটা হলো MFW এবং MDW এর বিরুদ্ধে আমরা কি করব। প্রতিরক্ষামূলক আমাদের মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল লিঙ্কন লিভিংস্টনের কথার মাঝখানে উঠে দাঁড়ালো জর্জ আব্রাহাম জনসন। তার হাতে ওয়্যারলেস, বলল, এক্সকিউজ মি মিস্টার এক্সেলেন্সি, সরি টু ইন্টারাপ্ট। ওয়্যারলেস জরুরি সিগন্যাল দিচ্ছে। দুবার রিফিউজ করার পর তৃতীয় সিগন্যালও এসেছে। মিস্টার জর্জ আব্রাহাম, আপনি কল অ্যাটেন্ড করে আসুন প্লিজ, জেনারেল লিঙ্কন। সঙ্গে সঙ্গে বলল প্রেসিডেন্ট। জর্জ আব্রাহাম সরে গেল ঘরটার এক প্রান্তে। প্রেসিডেন্ট সহ সবাই নীরব, অপেক্ষা জর্জ আব্রাহামের ফিরে আসার। ঘরের প্রান্তে পৌঁছে জর্জ আব্রাহাম ওয়্যারলেসে কল অন করে কথা শুরু করেছে। কল অন করে নিজের পরিচয় দিয়ে ওপারের কথা শোনার পর তার বিস্ময়ে বিজড়িত কণ্ঠ থেকে একটা উচ্চারণ বেরিয়ে এলো, আহমদ মুসা, আপনাকে খুঁজে আমরা হয়রান, কোথায় আপনি? জর্জ আব্রাহামের এই উচ্ছ্বাসপূর্ণ কথাগুলো ঘরের মাঝের টেবিলে বসা প্রেসিডেন্ট সহ সবাই শুনতে পেল। সবার চোখমুখের রং পাল্টে গেল। সবাই তাকালো জর্জ আব্রাহামের দিকে। উন্মুখ হয়ে উঠল সবাই। কিন্তু কোনো কথা নেই জর্জ আব্রাহামের মুখে। সে শুধু শুনছেই, আর মাঝে মাঝে ওকে ওকে করছে। একসময় চাপা স্বরেই বলে উঠল, ওই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। এবার চুপচাপ জর্জ আব্রাহাম জনসন। ওপারের কথা শুনছে সে। শোনার এক পর্যায়ে এসে বলে উঠল, কিন্তু আপনি একা, ব্যাপারটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে না? যদি আপনি... কথা থেমে গেল আবারও জর্জ আব্রাহামের। ওপার থেকে আহমদ মুসা তার কথার মাঝখানে এই কথা বলে উঠেছে। আবার কিছুক্ষণ কথা শুনে চলেছে জর্জ আব্রাহাম জনসন। একসময় সে বলে উঠল, ওকে ঠিক আছে, কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখব কিভাবে? আবার ওপারের কথা শুরু হলো। শুনতে লাগলো জর্জ আব্রাহাম। কথা শেষ করে যখন জর্জ আব্রাহাম জনসন টেবিলে ফিরে এলো, তখন টেবিলে প্রেসিডেন্ট সহ সবাই অপেক্ষার যন্ত্রণায় অতিষ্ঠ। সবার চোখ তার দিকে নিবদ্ধ। কথা বলল প্রেসিডেন্ট। আহমদ মুসা কোথায়? তিনি বন্দী না মুক্ত? কোথা থেকে কথা বললেন? জর্জ আব্রাহাম জনসন চেয়ারে বসতে বসতে বলল, এক্সেলেন্সি, ওয়্যারলেসে কথাটা তিনি বলতে চাননি, তবে তিনি বলেছেন যেখানে তিনি আছেন তার সভ্যতার সকল সুযোগ সুবিধা থেকে দূরে। যে ওয়্যারলেসে কথা বলছেন তা অনেকটা হাতে তৈরি, বলল জর্জ আব্রাহাম জনসন। এবার বলুন জর্জ আব্রাহাম জনসন, কি জানা গেল আহমদ মুসার কাছ থেকে? বলল প্রেসিডেন্ট। বলতে শুরু করল জর্জ আব্রাহাম জনসন, এক্সেলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট, ফোয়ামের অস্ত্র দুটি সম্পর্কে মারাত্মক তথ্য জানিয়েছেন আহমদ মুসা। বলেছেন অস্ত্র দুটিরই প্রাথমিকভাবে টার্গেট মার্কিন যুক্তরাষ্ট্র। MFW অস্ত্রটি MDW এর বিকল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ভাণ্ডার ধ্বংসের জন্য দ্বিতীয় অস্ত্রটি ব্যবহার করাই তাদের টার্গেট। কিন্তু ওরা ম্যানহেটিক ডেথ ওয়েভ অস্ত্রটি পুরোপুরি কার্যকরী করতে পারেনি। ট্রিগার পিনটি তাদের সম্পূর্ণ হয়নি। এই অবস্থায় যদি তাদের ষড়যন্ত্র ধরা পড়ে যায়, তাহলে তারা বিকল্প হিসেবে ম্যাগনেটিক ফায়ার ওয়েভ অস্ত্রটি ব্যবহার করবে। এরপরই তিনি জানতে চেয়েছেন ম্যাগনেটিক ফায়ার ওয়েভ অস্ত্রটি মোকাবেলার কোনো নিশ্চিত ব্যবস্থা আছে কিনা। আমি তাকে ইতিবাচক জবাব দিতে পারিনি, কারণ আমি যতটা জানি এর মোকাবেলায় কোনো অস্ত্র আমাদের নেই। এ অস্ত্র কারো কাছে আছে বলে আমরাও জানি না, তাই এর প্রতিষেধক নিয়ে আমরা ভাবিনি। থামল জর্জ আব্রাহাম জনসন। জর্জ আব্রাহাম জনসন থামতেই প্রেসিডেন্ট বলে উঠল, ধন্যবাদ জর্জ, আপনি ঠিকই জানেন। এরপর আহমদ মুসাকে বলেছেন, MFW যদি প্রতিরোধের ব্যবস্থা না করা থাকে, আর যদি তাৎক্ষণিক প্রতিরোধের কোনো ব্যবস্থা না করা যায়, তাহলে ভয়ানক এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আহমদ মুসা, ওদের হাত থেকে পালানো অর্থ হল মার্কিন সরকারের সাথে তার সাক্ষাৎ হওয়া এবং তাদের ষড়যন্ত্রের বিষয়ে মার্কিন সরকার জানতে পারা। এই অবস্থায় মার্কিন সরকার অফেন্সিভে যাবার আগেই তারা অফেন্সিভে চলে যাবে এবং উন্মাদের মতো MFW-কে ব্যবহার করবে। তাদের এই উন্মাদ পদক্ষেপকে ডিলে করানোর একমাত্র পথ হল তাদের এই ধারণা দেয়া যে আহমদ মুসা মরে গেছে বা মার্কিন সরকারের সাথে তার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তাহলেই শুধু MFW এর ব্যবহার আপাতত বন্ধ রেখে কারা আহমদ মুসার সন্ধান করবে এবং মার্কিন সরকারের উপরও চোখ রাখবে। থামল জর্জ আব্রাহাম জনসন। জর্জ আব্রাহাম জনসন থামলেও কেউ কোনো কথা বলল না। সবার চোখে স্থির দৃষ্টি। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে জর্জ আব্রাহাম জনসনের দিকে।
বিপদের এই আকস্মিকতায় স্তম্ভিত এবং হতভম্ব যেন সবাই। ধীরে ধীরে তাদের চোখে মুখে নেমে এলো আতঙ্কের ছায়া। খোদ প্রেসিডেন্টের মনে হলো তার চারদিকের আলো যেন দপ করে নিভে গেল। সে যেন এক গভীর খাদের মুখে দাঁড়িয়ে কেঁপে উঠল সে। আহমাদ মুসা কি এজন্যই আত্মগোপনে? বলল প্রেসিডেন্ট। তারপর প্রেসিডেন্ট সহজ হওয়ার চেষ্টা করল। এক্সিলেন্সি, তিনি প্রথমে আত্মরক্ষার জন্য আংশিকভাবে একটা আশ্রয় নিয়েছেন, কিন্তু পরে গোটা পরিস্থিতির মূল্যায়ন করেছেন, সেই সাথে আড়ালে থাকারও সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর পেছনে তার আরও উদ্দেশ্য আছে, বলল জর্জ আব্রাহাম জনসন। সেটা কি? বলল প্রেসিডেন্ট। আহমাদ মুসা নিজের থেকে খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটা স্থানকে MFW এর মোতায়েন কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছেন। সেখানে তিনি অভিযান চালাতে চান। তার মতে বর্তমান অবস্থায় ওদের মোকাবিলার এটাই একমাত্র নিশ্চিত পথ। তিনি জর্জ আব্রাহামের কথার মাঝখানে প্রেসিডেন্ট বলে উঠল, সরি মিস্টার জর্জ, MFW মোতায়েনের স্থানটা কি আহমাদ মুসা জানিয়েছে? জি না এক্সেলেন্সি, আমি এ ব্যাপারে তাকে বলেছিলাম। তিনি বলেছেন বিষয়টা একাধিক কানে যাওয়ার মধ্যে ঝুঁকি আছে, আর সেটা এমন জায়গা যেখানে বাইরে থেকে যে কোনো অভিযান পরিচালনা ঝুঁকির মধ্যেও পড়তে পারে। তাদের টার্গেট করে সরকারি তরফে সামান্য অফেন্সিভ সম্পর্কে সামান্য সন্দেহ হলেই তারা MFW-কে ব্যবহার করে বসতে পারে। আমি সেই চেষ্টাই করছি, বলল জর্জ আব্রাহাম জনসন। প্রেসিডেন্টের মুখে গভীর চিন্তার ছাপ। সঙ্গে সঙ্গে কিছু বলল না। কয়েক মুহূর্ত পরে তাকালো নিরাপত্তা উপদেষ্টা দিকে। বলল, আপনার ভাবনা বলুন ডক্টর রন। মিস্টার প্রেসিডেন্ট, আমরা এক জটিল এবং বিপজ্জনক অবস্থায় পড়েছি, যার উপর বলতে গেলে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আহমাদ মুসার উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। আহমাদ মুসা লোকেশনটা জানালে হয়তো আমাদের হাতেও একটা অপশন থাকত, তবে না জানানোর মধ্যে যুক্তি আছে। তথ্য লিক হবে না এমন নিশ্চিত গ্যারান্টি আমরা দিতে পারবো না আমাদের মনে হয়। আর তথ্যটা যেখানে অত্যন্ত বিপজ্জনক, সেখানে ওই রকম সাবধানতা অবলম্বন করাটাই স্বাভাবিক। তাছাড়া আহমাদ মুসা ঠিকই বলেছেন, এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে গোপন এবং এক বা দু একজনের ছোট্ট টিমের অপারেশনই প্রয়োজন। প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা রন রবার্টসন বলল। আপনারা বলুন, এই অবস্থা থেকে ওয়ে আউটের আর কি পথ আছে আমাদের সামনে? বলল প্রেসিডেন্ট সবাইকে লক্ষ্য করে। এক্সিলেন্সি, মিস্টার প্রেসিডেন্ট, উদ্যত হয়ে ওঠা একটা ধ্বংসকারী অস্ত্রের মুখে যে ধরনের সাবধানতা প্রয়োজন, আহমাদ মুসা আমাদের হয়ে সে ধরনের সাবধানতা অবলম্বন করেছেন। তার জন্য তার প্রতি আমার শত সহস্র ধন্যবাদ। তার সাথে আমিও একমত। তবে আমার আশঙ্কা, তাকে কোনো ব্যাকআপ না দিলে তার জন্য এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়া কঠিন হবে, বলল CIA প্রধান অ্যাডমিরাল মাইকেল মরিসন। মিস্টার প্রেসিডেন্ট, অ্যাডমিরাল ঠিকই বলেছেন, কিন্তু আহমাদ মুসার অনিচ্ছায় ব্যাকআপ দেওয়ার মতো কিছু করার সুযোগ আমরা দেখছি না। আমরা তাকে এটুকু বলতে পারি তার কিছু প্রয়োজন আছে কিনা, বা আমাদের কিছু করার আছে কিনা, বলল জেনারেল শেরউড, সামরিক গোয়েন্দা সশস্ত্র বাহিনী প্রধান। জেনারেল লিঙ্কন সমর্থন করল জেনারেল শেরউডকে। এর মধ্যে জর্জ আব্রাহাম জনসন ইশারায় প্রেসিডেন্টের অনুমতি নিয়ে একটু বাইরে গিয়েছিল, সে ফিরে এলো। এক্সকিউজ মি বলে একটা চিরকুট এগিয়ে দিল প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট চিরকুটটা হাতে নিয়ে চোখ বুলালো। তাতে লেখা, আহমাদ মুসার ওয়্যারলেসের ওয়েব লেংথ একদম অপরিচিত এবং চলমান ধারার সাথে মেলে না। ওয়্যারলেসের লোকেশনটা ডেথ ভ্যালির আশপাশের কোনো একটা স্থানে। ওয়্যারলেসটির ওয়েব লেংথে হিট করা হয়েছিল, কোনো রেসপন্স নেই, একদম ডেড। মনে হয় প্রাইভেট কোনো ওয়্যারলেস এবং অকেশনালি ইউজ হয়। পড়া শেষ করে প্রেসিডেন্ট সবার দিকে তাকে আহমাদ মুসা যে ওয়্যারলেসের কথা বলেছেন তার তথ্যগুলো সবাইকে জানালো। শুধু লোকেশন সংক্রান্ত তথ্যটা চেপে গেল। একটু থেমে প্রেসিডেন্ট আবার বলল, আলোচ্য বিষয়ে আমাদের কি আর কোনো কথা আছে? গোপন সংগঠন ফর্ম এবং HQ সম্পর্কে আমাদের যে অনুসন্ধান চলছে তা চলবে। অন্যদিকে আহমাদ মুসাকে তার অভিযানে সাহায্য করার সব রকম সুযোগই আমরা গ্রহণ করব, জর্জ আব্রাহাম জনসন বলল। অবশ্যই জর্জ, আমাদের নিজস্ব অনুসন্ধান আমাদের ওয়েতে চলবে, তবে তা যেন কোনোভাবে আহমাদ মুসার কাজে বাধা সৃষ্টি না করে, বলল প্রেসিডেন্ট। ইয়েস এক্সেলেন্সি, সে ব্যাপারে আমরা সাবধান থাকব, বলল জর্জ আব্রাহাম। জর্জ আব্রাহাম কথা শেষ করার কয়েক মুহূর্তের নীরবতা ভাঙল প্রেসিডেন্ট। বলল, আমরা ঈশ্বরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে একটা ভয়াবহ ষড়যন্ত্র তিনি ধরিয়ে দিয়েছেন।
কৃতজ্ঞ আমরা আহমদ মুসার কাছে তিনি কিডন্যাপ না হলে এবং শত্রুর কবল থেকে তিনি পালাতে না পারলে ভয়াবহ এই ষড়যন্ত্র আমাদের অজানায় রয়ে যেত। আমরা আহমদ মুসার কাছে আরও কৃতজ্ঞ যে তিনি আমেরিকার হয়ে এক ঝুঁকিপূর্ণ কাজে নেমেছেন। আমরা তাকে এই কাজের অ্যাসাইনমেন্ট দেইনি, অনুরোধও করিনি। তিনি নিজ থেকেই দায়িত্ব নিয়েছেন। একেই বলে পরার্থে জীবন, একেই বলে প্রকৃত মানবতা। মানুষকে ভালোবাসা এরই নাম। এই ভালোবাসার পথে স্থানকাল পাত্র কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। মানুষকে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্যে মানুষকে প্রকৃত মানুষ হতে হয়। আহমদ মুসা বলেন, তাকে মানুষ বানিয়েছে ইসলাম, মানে তার ধর্ম। প্রেসিডেন্ট একটু থামল, তার কণ্ঠ ভারী, মুখ গম্ভীর, চোখে ভাবলেশীন দৃষ্টি। বলল আবার, অথচ এই ধর্ম ইসলামকে আমরা অনেক সন্ত্রাসের উৎস বলেছি। আহমদ মুসার মতো নিষ্ঠাবান মুসলমানদের সন্ত্রাসী বলেছি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজিকে সন্দেহ করেছি। বাস্তবতা ও আমাদের রাজনীতির মধ্যে যে কত দূরত্ব আহমদ মুসা তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। থামল প্রেসিডেন্ট, তার কণ্ঠে অপরিচিত এক আবেগ। মুহূর্তকাল চুপ থেকে বলল প্রেসিডেন্ট, প্রিয় সহকর্মী, সবাইকে ধন্যবাদ, আমরা এখন উঠছি। প্রেসিডেন্ট উঠে দাঁড়ালো, সবাই উঠে দাঁড়ালো তার সাথে। এফবিআই প্রধান প্রেসিডেন্টের রুম থেকে বেরিয়ে সবার সাথে হ্যান্ডশেক করে করিডোরের একপাশে সরে গিয়ে টেলিফোন করল সারা জেফারসনকে। যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে জর্জ আব্রাহামের দেখা হওয়া দরকার, এই রাতেই বা সকালে। আলহামদুলিল্লাহ, সাইমন সিরিজের 54 নম্বর বই এখানে শেষ। পরবর্তী বই ডেথ ভ্যালি। আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে একটু সহযোগিতা করুন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওগুলো আপনার পক্ষে যেখানে যেখানে শেয়ার করা সম্ভব অবশ্যই শেয়ার করবেন। প্রতিটি ভিডিওতে লাইক করবেন। আপনার যে কোনো ধরনের মতামত, অনুভূতি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।